নমস্কার, সেভেন আওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হকার নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে আমাদের দেশে, আমাদের রাজ্যে। হকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, হকারি কি, কেন, তার সংজ্ঞা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে আদালতে মামলা হয়েছে, সংবিধান বিভিন্ন কথা বলেছে, আদালত বিভিন্ন কথা বলেছে। কিন্তু এই হকার এবং আমরা সাধারণ মানুষ দুয়ে মিলেমিশে স্বাধীনতা পরবর্তী কাল অর্থাৎ 47-এর পর থেকে আমরা পাশাপাশি বসবাস করছি, এবং যতদিন বসবাস করছি হকারদের সঙ্গে ততদিন ধরেই হকার উচ্ছেদ শব্দটাও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। অর্থাৎ ফুটপাত দখল, রাস্তা দখল, বিরক্তি, হইচই, চেঁচামেচি, সময় মতন অফিসে পৌঁছতে না পাওয়া ইত্যাদি বিভিন্ন অভিযোগ যেমন আমাদের আছে, পাশাপাশি এটাও আছে যে অফিস ফেরত ক্লান্ত শরীরে ওই হকারদের কাছ থেকে এক কাপ চা খাওয়া, বা ট্রেনের মধ্যে ঘামতে ঘামতে ওই হকারদের কাছ থেকে একটা লেমন জুস কিনে চুষতে চুষতে বাড়ি আসা, স্টেশনে নেমে ওই হকারদের কাছ থেকেই প্রয়োজনীয় ফল ফুল ইত্যাদি কিনে বাড়িতে নিয়ে আসা। সুতরাং এই হকারদের সঙ্গে আমাদের সম্পর্কটা অবিচ্ছেদ্য। আবার এই হকার উচ্ছেদ নিয়েও যে সংলাপ, নাটকীয় হোক বা ব্যক্তিগত হোক, সেই সংলাপও দীর্ঘদিনের। আমাদের মনে রাখার মতন হকার উচ্ছেদ 1975 সালে আমরা দেখেছিলাম। তার কোনো ডকুমেন্টেশন, মানে ভিডিও ডকুমেন্টেশন আমাদের কাছে নেই। এরপর 1996 সালে অপারেশন সানশাইন আপনাদের মনে আছে। তারপরে 2021 এবং 2024 সালে লোকসভা নির্বাচনের পরে তখন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নির্দেশ দিয়েছিলেন সমস্ত হকার উচ্ছেদ করতে হবে। অবশ্য 1 মাসের মধ্যে তিনি তার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন, কারণ সামনেই ছিল বিধানসভা নির্বাচন। তারপরে 2026-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পরে ভারতীয় জনতা পার্টি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি একদিকে যেমন কলকাতার রাস্তা, ফুটপাত, কলকাতা সহ মানে সমগ্র পশ্চিমবাংলার রাস্তা, ফুটপাত ইত্যাদি বেদখল হয়ে যাওয়া যে জায়গাগুলোকে, সেগুলোকে হকার, সেখান থেকে হকার উচ্ছেদের একটা নির্দেশ দেন। পাশাপাশি রেল স্টেশনের সংলগ্ন এবং স্টেশন প্ল্যাটফর্মে যে সমস্ত হকারেরা বছরের পর বছর তাদের ব্যবসা চালাচ্ছেন, তাদেরকে উচ্ছেদ করা শুরু করে। এরপর সেই শুভেন্দু অধিকারী, সেই মুখ্যমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছেন যে আগামী পুজো পর্যন্ত, অর্থাৎ অক্টোবর মাস পর্যন্ত হকার উচ্ছেদ চলবে না, হবে না, তারপরে হকার উঠিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই হকারদের সঙ্গে আমাদের যে নিবিড় সম্পর্ক, ওই সম্পর্কের জায়গা থেকে দাঁড়িয়ে হকার উচ্ছেদ কতটা সম্ভব, এবং হকার উচ্ছেদ হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, আমাদের মানে দেশের, আমাদের মানে রাজ্যের। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা হিসেব করি, তাহলে আমাদের দেশের প্রায় 4 কোটি মানুষ সরাসরি এই হকারি বা এই দখলদারি করে ব্যবসা করা, অর্থাৎ যাদের কোনো ট্রেড লাইসেন্স নেই, যাদের কোনো বৈধ কাগজপত্র নেই, কেউ কেউ ঘুরে ঘুরে ব্যবসা করছে, কেউ কেউ ফুটপাতে বলুন, রাস্তার ধারে বলুন, সে সমস্ত জায়গাগুলোতে ব্যবসা করছে। এরকম মানুষের সংখ্যা 4 কোটির বেশি। এবং এই 4 কোটি মানুষের যে ব্যবসা, সেই মানুষের ব্যবসার সাথে ভারতের বলতে গেলে যে আমাদের 130 কোটি মানুষ, তার মধ্যে সামান্য অংশ বাদ দিলে প্রত্যেকের সঙ্গেই হকারদের সম্পর্ক রয়েছে। যে কারণে এই 4 কোটি হকারদের দৈনন্দিন যে টার্নওভার অর্থাৎ বিক্রি পাট্টা, সেটা প্রায় 10,000 কোটি টাকার। আমাদের সঙ্গে অর্থনীতিবিদদের কথা হয়েছে,
অর্থনীতিবিদরা জানাচ্ছেন যে 90-এর দশকে সারা বিশ্বে যখন একটা অর্থনৈতিক মন্দা এলো, তখন কিন্তু এই হকারেরাই কিন্তু আমাদের দেশকে সেই মন্দার হাত থেকে বাইরে রাখলো। অর্থাৎ যে সরকার পরিপোষিত বা ধরুন ট্যাক্স দিয়ে যারা ব্যবসা করেন, যাদের বড় বড় দোকান রয়েছে, শোরুম রয়েছে ইত্যাদি, এর বাইরে যে বিশাল সংখ্যক মানুষ এবং এই বিশাল অঙ্কের টাকার ব্যবসা করেন, তারা ভারতবর্ষে একটা প্যারালাল ইকোনমি বা সমান্তরাল অর্থনীতি চালান, যার ফলে ওই 90 দশকের যে বিশ্ববাজারে যে মন্দা, সেই মন্দার থেকে কিন্তু ভারত মুক্ত ছিল। আর এই মুহূর্তে যদি আমি বাংলার কথা বলি, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলায় এই মুহূর্তে 16 লক্ষ মানুষ সরাসরি এই হকার বা এই ধরনের ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। এবং যদি এই 16 লক্ষ মানুষ গড়ে প্রতিদিন 2,500 টাকারও কেনা বেচা করেন, তাহলে অঙ্কটা কত ভাবা যাচ্ছে। 16 লক্ষ মানুষ যদি হকারি করেন, তাহলে তাদের ওপর নির্ভরশীল যদি আরো 3 জন করে ধরি, তার মানে প্রায় 64 লক্ষ মানুষ সেই হকারির ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। পাশাপাশি আমার রাজ্যের প্রায় সমস্ত মানুষ, কতিপয় ধনী, তারা হয়তো এই মানে ফুটপাত থেকে বা হকারদের ছোট্ট গুমটির থেকে জিনিসপত্র কেনেন না, কিন্তু অধিকাংশ মানুষ তারা কিন্তু এই হকারদের উপর নির্ভরশীল। ধরুন রাস্তায় চলতে চলতে আপনার মনে হলো একটু টুকটাক খাওয়া দরকার, আপনি যেতে পারবেন ওই বিলাসবহুল রেস্তোরাঁগুলো যেগুলো রাস্তার পাশে বড় বড় করে আলো জ্বালিয়ে আপনাকে আকর্ষণ করছে না? আপনার পকেটে কুলোবে না, তখন আপনার ঠিকানা হবে রাস্তার ধারের দোকান। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা সমীক্ষা করেছিল, তাতে দেখা গেছে কলকাতার যে স্ট্রিট ফুড, অর্থাৎ পথের ধারে যে খাবার পাওয়া যায়, তা পৃথিবীতে সবচেয়ে সস্তা এবং যথেষ্ট স্বাস্থ্যসম্মত। এখন অবশ্য আপনারা ফেসবুক ইউনিভার্সিটিতে দেখতে পান যে এই খাবারগুলো খুব খারাপ টারাপ ইত্যাদি, কিন্তু পরিসংখ্যান বলছে, বিশেষজ্ঞরা বলছে যে কলকাতা শহর, শুধু কলকাতা শহর না, এই বাংলা জুড়ে যে এই ছোট ছোট খাবার দোকানগুলো রয়েছে, ফুচকার থেকে শুরু করে রোল, এগ, চাউমিন, তারপরে আপনার মোমো ইত্যাদি অনেক কিছু, তো মোগলাই, সেগুলো কিন্তু সবচাইতে সস্তা সারা ভারতবর্ষের মধ্যে এবং যথেষ্ট স্বাস্থ্যসম্মত। আমাদের কটা পরিবারের ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা আছে, যে আপনার ওই নাম করা শোরুমগুলোতে, শপিং মলগুলোতে গিয়ে আমাদের নিত্যদিনের জামা কাপড় কিনবো, আপনার রাতে শুতে যাওয়ার যে ম্যাক্সিটা, অথবা আমার রাতে শুতে যাওয়ার যে হাফ প্যান্টটা, আমাদের ভরসা কিন্তু সেই হকাররা। আবার ধরুন আপনার হাতের মোবাইলটা খুব একটা দামি নয়, কিন্তু সেটাকে দেখতে চকচকে করতে হবে। আমরা কোথায় যাই? সেই রাস্তার ধারে যারা এই মোবাইল অ্যাসেসরিজ বিক্রি করে সেই দোকানে। কারণ আমরা দেখেছি হিসেব করে যে ঝাঁ চকচকে যে মোবাইলের দোকান, সেই মোবাইলের দোকানে যে কোয়ালিটির আপনার ওই ব্যাক কভার যে দামে বিক্রি করে, রাস্তার ধারের যে হকারের কাছ থেকে যে আমরা ব্যাক কভারটা কিনছি, তার 50%-এরও কম দামে তারা বিক্রি করছে। এবং এই যে বিপুল অর্থনীতি, সেই অর্থনীতি আমাদের দৈনন্দিন জীবনকে চালু রাখছে। কিরকম ভাবে চালু রাখছে? এই যে হকারেরা যে আপনার বিপুল পরিমাণে অঙ্কের টাকার ব্যবসা করছে, অর্থাৎ দৈনিক 10,000 কোটি টাকার ব্যবসা করছেন সারা দেশ জুড়ে, তার মানে এখান থেকে 17 কোটি টাকা ন্যূনতম সরকারের ঘরে যাচ্ছে।
কারণ হকারেরা হয়তো বিল দিচ্ছেন না আপনাকে, বা আপনিও হকারের থেকে বিল পাচ্ছেন না, কিন্তু তারা যেখান থেকে জিনিসটা কিনছে, এখন জিএসটির সময় তারা জিএসটি বা সিজিএসটি বা দিতে বাধ্য হচ্ছেন। সরকারকে তারা পরোক্ষভাবে তারা কর দিচ্ছেন, এবং সরকারের ঘরে বিপুল একটা অঙ্কের টাকা রাজস্ব হিসেবে সেখানে ঢুকছে রাজকোষে। একদিনে যদি এই পুরো বিষয়টাকে বন্ধ করার চেষ্টা করা হয়, বন্ধ করা হয়, তাহলে একদিকে যেমন একটা বিপুল পরিমাণের রাজস্বের ক্ষতি হবে, পাশাপাশি ধরুন যদি আমি পশ্চিমবঙ্গের কথাই ধরি, 16 লক্ষ মানুষ একদিনে বেকার হয়ে যাবে। বিকল্প কর্মসংস্থান কোথায়? এই 16 লক্ষ মানুষ যদি বেকার হয়ে যায়, তার বিকল্প কর্মসংস্থান কোথায়? সরকার বলছে যে বিকল্প ব্যবস্থা করেই হকারদের তোলা হবে। অবশ্যই আমরা খুব কাছেরটা মনে করি 1996 সাল, অপারেশন সানশাইন। তার আগে দেখেছিলাম আমরা হাতিবাগানের হকার তোলাটা কিন্তু অপারেশন সানশাইন সেভাবে বলা হয়, তারপরে গড়িয়াহাটে তোলা হয়েছিল। তো হাতিবাগান হকাররা কোথায় বসেন? হকারেরা বসেন যেখান থেকে নিয়মিতভাবে প্রচুর মানুষ যাতায়াত করেন, যেমন কোনো একটা স্টেশন, তার সংলগ্ন অঞ্চলে কোনো একটা জনবহুল এলাকা যেখানে প্রচুর মানুষ নিয়মিত যাতায়াত করে, সেইখানে। এবং আমরা দেখলাম যে হাতিবাগানের হকারদের তোলার জন্য গ্যালি স্ট্রিটে হকার কর্নার করা হলো। ভেবে দেখুন হাতিবাগান থেকে গ্যালি স্ট্রিটের দূরত্ব কতটা, এবং গ্যালি স্ট্রিট একটা অন্ধকার গলি, আর হাতিবাগান আলো ঝলমলে একটা বাজার, যেখানে একাধিক সিনেমা হল রয়েছে, সেই সময়কার কথা বলছি, থিয়েটার হল রয়েছে, মানুষ বিভিন্ন কারণে সেইখানে আসছে, কলেজ রয়েছে, স্কুল রয়েছে, বিভিন্ন কারণে হাতিবাগানে আসেন, তাদের টুকিটাকি কেনাকাটা করে। ঠিক একই রকম ভাবে উত্তর শহরতলি সোদপুর বাজার, একদিকে সোদপুর স্টেশন, একদিকে ট্রাফিক মোড়, বাস স্ট্যান্ড, তার পাশাপাশি মহোৎসবতলা ঘাট। এই যে যাতায়াতের পরিবহনের যে তিনটি ব্যবস্থা, জলপথ, স্থলপথ এবং রেলপথ, তিনটেকে কানেক্ট করছে এই সোদপুর স্টেশন রোড। সুতরাং এই সোদপুর স্টেশন রোডে অবশ্যই হকারেরা বসবে, কারণ তাদের কাছে এটা সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এখানে আবার কিছু মানুষ বলছেন যে ফুটপাত দখল করা চলবে না, রাস্তা দখল করা চলবে না। অবশ্যই ফুটপাত দখল করা অপরাধ, রাস্তা দখল করা অপরাধ, কিন্তু পাশাপাশি আমরা এটা ভাবছি না যে এতগুলো মানুষের রুটি রুজি চলছে, এবং পাশাপাশি আমাদের নিত্য জীবনের যে যা কিছু প্রয়োজনীয় জিনিস আছে, আমরা কিন্তু সবকিছু তুলনামূলক সস্তায় এই হকারদের কাছ থেকে আমরা কালেক্ট করছি, জোগাড় করছি বা কিনছি। সে এক কাপ চা হতে পারে, ফুচকা হতে পারে, একটা রোল হতে পারে, শাড়ি হতে পারে, ম্যাক্সি হতে পারে, যা কিছু হতে পারে। আপনি হকারদের কাছে পাবেন না এমন কোনো জিনিস নেই, এবং সেটা যথেষ্ট সস্তায়। তাহলে এই যে একদল গরিব মানুষ তারা রাস্তায় বসেছেন তাদের পসরা সাজিয়ে, আর আরেক দল গরিব মানুষ সেই পসরার থেকে তার প্রয়োজনীয় জিনিসটা কিনে নিচ্ছেন, এই যে দুইয়ের মেলবন্ধন, যদি এই হকারদেরকে চিরতরে উচ্ছেদ করা হয়, তাহলে এই মেলবন্ধনটা আমাদের জীবনের উপর একটা অস্বাভাবিক রকমের চাপের সৃষ্টি করবে, আমাদের অর্থনীতির উপর একটা সাংঘাতিক, যাকে বলে বিপর্যয় নামিয়ে আনতে পারে। আবার দেখুন হকার সমস্যাটা হাওড়া স্টেশন বা হাওড়া লাইন এবং শিয়ালদহ লাইন, এই দুটো লাইনের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। এখানে একটা স্লোগান খুব কার্যকর হয়েছিল এক সময়, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই স্লোগানটা কিন্তু উদ্বাস্তুদের স্লোগান। যে উদ্বাস্তুরা এদেশে এসে কার্যত লড়াই করে তাদের অস্তিত্বকে স্থায়ী করেছে, অর্থাৎ একটা লড়াই, এবং লড়াই করে পেয়েছি যা, লড়াই করে রাখবো তা। এই যে স্লোগানটা, এটা এখন কোন একটা রাজনৈতিক দলের স্লোগান হয়ে গেছে, কিন্তু এটা মানুষের মনের মধ্যে থেকে চলে এসেছিল
যে লড়াই করে পেয়েছি, যে লড়াই করে রাখবো তা। হাওড়ার দিকে উদ্বাস্তুর স্রোত সেভাবে যায়নি, কারণ আমাদের যে উদ্বাস্তু সমস্যা বা আমাদের দেশে যে উদ্বাস্তুরা এসছিলেন তারা পূর্ব বাংলা থেকে এসছিলেন। ট্রেনে করে হোক, হেঁটে হোক, কাঁটাতার পার করে হোক, সবই কিন্তু শিয়ালদা লাইনে, বনগাঁ শাখায় হোক, রানাঘাট শাখায় হোক, বা ধরুন যে কোনো আমাদের তিনটে শাখা রয়েছে, শিয়ালদার তিনটে শাখা, এই শাখাগুলোতেই কিন্তু হকারদের আধিপত্যটা বেশি। এবার এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, এমনকি 1985 সালে এই হকার উচ্ছেদ নিয়ে একটা মামলাতে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াই.বি. চন্দ্রচূড় তিনি বলছেন যে বিনা বিকল্পে হকার উচ্ছেদ সংবিধানের 21 নম্বর ধারায় জীবন জীবিকার ওপর হস্তক্ষেপ। এরপরেই 2014 সালে ইউপিএ গভর্নমেন্ট একটা আইন আনছে, লিখছেন যে সেই আইনটার নাম হচ্ছে স্ট্রিট ভেন্ডার প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ সাপোর্ট ভেন্ডিং অ্যাক্ট। অর্থাৎ এদের উপর আইন আছে, যখন তখন উচ্ছেদ করা যাবে না। কিন্তু সেটাই, এই যে আইনের কথা আমরা বললাম, সেই আইনেও কিছু বিধিবদ্ধ বাধ্যকতা আছে। যেমন আপনি পিচের রাস্তায়, অর্থাৎ মূল রাস্তায় কখনোই আপনি আপনার পসরা সাজিয়ে বসতে পারবেন না। আপনাকে বসতে হবে রাস্তা ছেড়ে, যানবাহনের গতি রুদ্ধ না করে, মানুষের চলাচলের গতি রুদ্ধ না করে। সে আইনটা অবশ্যই মানা হচ্ছে না। সেখানে একটা অবশ্যই রাজনৈতিক দাদাগিরির প্রশ্ন চলে আসছে। আপনারা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেভাবে গ্রাস করা হয়েছে রাস্তা, এটা নিশ্চয়ই এই আইনের পক্ষে নয়, এই আইনের পরিপন্থী। কিন্তু আইনটাকে মেনে যদি হকারদেরকে পুনর্বাসন এই রাস্তার উপরেই করা হয়, অর্থাৎ তাদের নির্দিষ্টভাবে কিছু জায়গা স্থির করে দেওয়া হয়। এখন এই সোদপুরের হকারদের নিয়ে গিয়ে আপনি যদি ওই আগরপাড়া স্টেশন রোডে বসান, আপনি যদি সুকচরের একফোর্ড রোডে নিয়ে গিয়ে বসান, চলবে না এদের ব্যবসা। সুতরাং এই যে লক্ষ লক্ষ মানুষের রুটি রুজি এবং তার সঙ্গে সরকারের যে বিপুল রোজগার, হকার মানে কেউ সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে হকারি করছে না। তারা হয়তো সরাসরি প্রত্যক্ষভাবে ট্যাক্স দিচ্ছে না, কিন্তু পরোক্ষভাবে তারা প্রত্যেকে করদাতা। আমাদের এই সমস্ত বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের এই উদ্বাস্তু সমস্যা, হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে ওদেশ থেকে এদেশে চলে এসেছিলেন। তারা কর্মসংস্থানের বন্দোবস্ত না করতে পেরে শেষ পর্যন্ত কোথাও কোথাও জায়গা দখল করে কার্যত তাদের একটা রুটি রুজির বন্দোবস্ত করে নিয়েছেন। আজকে সেই রুটি রুজি, সেই ব্যবস্থার উপর দাঁড়িয়ে তার পরিবার চলছে। এরকম সংখ্যাটা আমরা আপনাদেরকে বললাম যে এই মুহূর্তে আমাদের রাজ্যে 16 লক্ষ এই বিধিবদ্ধ হকার আছে। এর পরের যে হকারটা আছে তারা তো আপনাকে বললাম যে ট্রেনে বাদাম বিক্রি করছেন, ঘুরে ঘুরে চা বিক্রি করছেন, লজেন্স বিক্রি করছেন। এই সংখ্যাটা আমরা এই গুনতির বাইরে রেখেছি। যারা স্থায়ীভাবে কিছু করছেন সেই সংখ্যাটাই আমি এখানে বলছি 16 লক্ষ। যদি এই ঘুরে ঘুরে বিক্রেতাদের সংখ্যাটাকেও আমরা যোগ করি, এটা প্রায় 20 লক্ষ 25 লক্ষতে গিয়ে দাঁড়াবে। এই 20 লক্ষ 25 লক্ষ মানুষের কর্মসংস্থানের অথবা তাদের এই ব্যবসার বিকল্প সন্ধান না করে যদি হকার উচ্ছেদ হয়, তাহলে কিন্তু সমূহ বিপদ দুটো ক্ষেত্রে নেমে আসতে পারে। এক, জনজীবনে; দুই, রাজ্যের অর্থনীতিতে। আমার মনে হয় সংবেদনশীল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটো বিষয় ভাববেন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ।